ডিয়ার ভিউয়ার্স, একটি ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রোভাইড করেছে। আমরা দেখতেই পাচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 01/2025, অর্থাৎ বিভিন্ন যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে তার সে সমস্ত ব্যাঙ্কে ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, গ্রেড 3 এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ সাধারণ যে একাডেমিক কোয়ালিফিকেশান আছে তার উপর ভিত্তি করে। আজকে আমরা এই ভিডিওতে টোটাল বিষয়টা আমরা জানবো, অর্থাৎ এজ কত লাগবে, ফর্ম এন্ট্রি কবে থেকে কবে পর্যন্ত করা যাচ্ছে, আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই সময় পোস্ট প্রেফারেন্স, অর্থাৎ যে 6টি বা 7টিতে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, সেই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের পোস্ট প্রেফারেন্স কীভাবে দিতে হবে, একসঙ্গে 2 বা 3টে ডিস্ট্রিক্টের যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে ডিসিসিবিকে, সেখানে অ্যাপ্লাই করা যাবে কি না, সিলেবাসটা কী রয়েছে, পরীক্ষা পদ্ধতি কী আছে। এক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় যে মোট 3টে পরীক্ষা হবে, কিন্তু একটি পরীক্ষা হচ্ছে কোয়ালিফাইং নেচার, অর্থাৎ সেই পরীক্ষার নাম্বার মেরিট লিস্টে যুক্ত হবে না। এই টোটাল বিষয়টা আমরা ডিটেলসে জানবো। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট বা তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যদি দেখি যে প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করা যাবে 28/1/2025 থেকে 27/2/2025 পর্যন্ত, অর্থাৎ আমরা 27শে ফেব্রুয়ারি পর্যন্ত এই অ্যাপ্লিকেশানটা করতে পারবো, অর্থাৎ প্রায় 1 মাসের একটা টাইম রয়েছে। অ্যাপ্লিকেশানটা হবে অনলাইনে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে www.ebcsc.org.on এই যে ওয়েবসাইট, সেখানে গুরুত্বপূর্ণ বিষয় এই যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া হয়েছে এগুলো খুব ইম্পর্টেন্ট। নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কোন ব্যাংকে নিয়োগ হবে, অবশ্যই এটা ব্যাংক লিমিটেড। আমরা জানি যে কোঅপারেটিভের যে সিস্টেমটা সেটা আমরা ইকোনমিক ক্লাসে পড়েছিলাম। যাই হোক, এই যে 6খানা সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট। যখন পোস্ট প্রেফারেন্স দেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সেক্ষেত্রে যে ডিস্ট্রিক্টের কাছাকাছি আছে বা যে ডিস্ট্রিক্ট নিতে চাইছে সেটা প্রথমে, তার পরবর্তী ক্ষেত্রে তার পরবর্তীটা, অর্থাৎ কেউ প্রথমে যদি হুগলি ডিস্ট্রিক্ট নিতে যায় সেক্ষেত্রে হুগলি ডিস্ট্রিক্টে 1, তারপরে 2, তারপর যদি কেউ মালদা ডিস্ট্রিক্ট নিতে যায় 3, এইভাবে কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে হবে। ফলে এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, এই নাম্বারগুলো কিন্তু মনে রাখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 5 মানে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, 3 মানে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, এইভাবে। পরবর্তী ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এই যে এখানে যে পোস্টগুলো দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখব ভ্যাকেন্সি কত রয়েছে। ইউআর আমরা জানি আনরিজার্ভ, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইব এবং ওবিসি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। গুরুত্বপূর্ণ বিষয় যে ওই ওবিসি যে কেস চলছে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এখানে উল্লেখ করা হয়েছে এই যে ব্যাপারটা, ওবিসি কেসটা সম্পূর্ণভাবে যে ওবিসি কেস চলছে 2024 সালের, তার ওপর কিন্তু নির্ভর করবে যে এর ওবিসি সংক্রান্ত যে রিজার্ভেশন বা ওবিসি সংক্রান্ত যে পলিসি সেটা কী হবে। আমরা যদি দেখি এজ লিমিটের ক্ষেত্রে, এজ হচ্ছে মনে রাখতে হবে এটা কিন্তু প্রতিটা ব্যাংকের আলাদা রিক্রুটমেন্ট নয়, এটা একদম সেন্ট্রাল রিক্রুটমেন্ট। ফলে ইউআরের ক্ষেত্রে 18 থেকে 40, এসসি হচ্ছে 18 থেকে 45, এসটি 18 থেকে 45, ওবিসি এ 18 থেকে 45, ওবিসি বি 18 থেকে 45 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 18 থেকে 40, অর্থাৎ এটা কিন্তু একদম আপার এজ লিমিটে যে ছাড় সেই অনুযায়ী ধরে এই এজ লিমিটের মধ্যে যারা আছেন তারা কিন্তু এলিজেবল। এরপর যদি আমরা স্যালারি বা পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এবং তার একাডেমিক কোয়ালিফিকেশান দেখি, তাহলে দেখতে পাবো প্রথমে যেটা যে নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, যার পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ক্লার্ক। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। ক্যাটাগরি ওয়াইজ যদি ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইউআর 7, ইউআর ইডাব্লিউএস 1, এসটি 1, এসসি 3, ওবিসি এ 2 অ্যান্ড ওবিসি বি 2। অবশ্যই ওবিসি এই যে ভ্যাকেন্সি রিজার্ভেশন যে ব্যাপারটা সেটা পূর্বে আলোচনা করলাম যে 2024-এর যে কেস সেই অনুযায়ী চলবে। এছাড়া এই যে পদটা তার নাম হচ্ছে ক্লার্ক পোস্ট, একটু আগেই বললাম। এখানে কোনো স্পেসিফাইড ডিগ্রির প্রয়োজন নেই, নো। গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডাকটিভ যে গ্রস পে রয়েছে সেটা হচ্ছে 38,340। আর একটা যেটা আমি একটু আগেই বললাম যে ডেসক্রিপটিভ এক্সাম কোয়ালিফাইং অনলি, অর্থাৎ 50 মার্কসের কিন্তু একটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ সেটা কোয়ালিফাই করতেই হবে, ইয়েস। অর্থাৎ সেখানে যদি পাস কেউ না করে, কোয়ালিফাই না করে, সেক্ষেত্রে সে কিন্তু ইনএলিজিবল হয়ে যাবে।
অর্থাৎ সে পরবর্তী ক্ষেত্রে যে ইন্টারভিউ হবে সেখানে যেতে পারবে না। অর্থাৎ প্রথমেই একটা সিবিটি হবে, তারপরে ডিবিটি হবে, তারপরে এই 15 নম্বরের ইন্টারভিউ। অর্থাৎ প্রথমে 85 সিবিটি, তারপরে ডিবিটি 50 নম্বরের, তারপরে 15 নম্বরের ইন্টারভিউ। এই 85 প্লাস 15 এই 100 নম্বরের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। 50 নম্বরটা কোনো মেরিট লিস্টে আসবে না, এটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। এক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগছে গ্র্যাজুয়েট এবং অবশ্যই কম্পিউটার নলেজের থাকতে হবে এবং এই রিলেটেড একটা 6 মাসের সার্টিফিকেট কোর্স লাগবে। বাকিগুলোর ক্ষেত্রে সেই একই ধরনের ডিগ্রি, তবুও আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নেব। হুগলি ডিসিসিবি অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের ক্ষেত্রে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র সুপারভাইজার আর জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লেজার কিপার। অল পোস্ট আর ফ্রম গ্রেড 4 ক্যাটাগরি, অর্থাৎ গ্রেড 4 ক্যাটাগরি নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে 26টি। ব্রেকআপ হিসেবে আমরা দেখব ইউআর ক্ষেত্রে 13, ইডাব্লিউএস 3টি, এসসি 5টি, এসটি 1টি, ওবিসি এ 3টি এবং ওবিসি বি 1টি। এটাও ক্লার্কিয়াল পোস্ট। এখানেও কিন্তু কোনো স্পেশাল যোগ্যতার প্রয়োজন নেই। এর যে ইনিশিয়াল পে সেটা হচ্ছে 34,615। এখানেও কিন্তু ওই যে ডেসক্রিপটিভ পরীক্ষা হবে 50 নম্বর, সেটা কোয়ালিফাই করতে হবে এবং এখানেও যোগ্যতা হিসেবে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েট এবং অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। পরবর্তী যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। টোটাল ভ্যাকেন্সিজ রয়েছে 26টি। ইউআর 10টি, ইউআর ইডাব্লিউএসের ক্ষেত্রে 3টি, এসসি 6টি, এসটি 2টি, ওবিসি এ 3টি এবং ওবিসি বি 2টি। আবারও বলছি, এই ওবিসি ভ্যাকেন্সি বা ওবিসি রিজার্ভেশন বা ওবিসি যে কোনো পলিসি নির্ভর করবে যে ওবিসি কেসটা চলছে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস তার উপর। নেক্সট, এটা পোস্ট হচ্ছে ক্লার্কিয়াল পোস্ট। এখানেও কিন্তু স্পেশাল যে কোনো এক্সপিরিয়েন্স বা কোয়ালিটির দরকার নেই। এর ইনিশিয়াল পে হবে 40,409 টাকা এবং এক্ষেত্রেও যেটা ডেসক্রিপটিভ রাইটিং যেটা হবে কোয়ালিফাইং ইন নেচার 50 নম্বর, সেটা কিন্তু পাস করতে হবে। এক্ষেত্রেও যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েট, এনি ডিসিপ্লিন এবং অবশ্যই এখানে কিন্তু যে 6 মাসের যে সার্টিফিকেট কোর্স কম্পিউটার সেটা কিন্তু লাগবে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব গুরুত্বপূর্ণ যে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কটা রয়েছে সেটা জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এটা ক্লার্কিয়াল পোস্ট, 4টি পোস্ট রয়েছে। ইউআর 2টি, এসসি 1টা এবং এসটি 1টা। এখানেও কিন্তু কোনো স্পেশাল প্রেফারেন্স দরকার নেই, মানে স্পেশাল কোয়ালিটি। এর যে ইনিশিয়াল পে রয়েছে সেটা হচ্ছে 58,644। এক্ষেত্রেও কিন্তু যে ডেসক্রিপটিভ রাইটিং পরীক্ষা হবে 50 নম্বর, সেটা পাস করতে হবে কোয়ালিফাইং ইন নেচার, অবশ্যই এটা অ্যাড হবে না। 2 নম্বর হচ্ছে যে কোয়ালিফিকেশান একাডেমিক কোয়ালিফিকেশান হবে অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট 45% মার্কস অর পাস গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিন থেকে, অবশ্যই 45% মার্কস থাকতে হবে, অথবা পাস গ্র্যাজুয়েট যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস পেয়ে থাকতে হবে। অবশ্যই 2 নম্বর হচ্ছে ডিপ্লোমা ইন বেসিক কম্পিউটার নলেজ, ডিপ্লোমার যে সার্টিফিকেট সেটা থাকতে হবে। পরবর্তী আমরা দেখব যে 5 নম্বর হচ্ছে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এক্ষেত্রেও পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর সুপারভাইজার বা ক্যাশিয়ার। পোস্ট রয়েছে 7টি, ইউআর 2টি, ইউআর ইডাব্লিউএস 1টা, এসসি 2টি, এসটি 1টা এবং ওবিসি এর ক্ষেত্রে 1টি পোস্ট রয়েছে ক্লার্কিয়াল পোস্ট। এখানেও কিন্তু স্পেশাল কোয়ালিফিকেশান কিছু নেই। ইনিশিয়াল পে হবে 42,949। এখানেও কিন্তু ওই যে ডেসক্রিপটিভ রাইটিং হবে 50 নম্বর, সেটা কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং ডিগ্রি রয়েছে প্রথমেই গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন এবং 2 নম্বর হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ উইথ 6 মান্থ সার্টিফিকেট কোর্স, অর্থাৎ 6 মাসের সার্টিফিকেট কোর্স লাগবে। শুধুমাত্র আমরা একটি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রেই দেখলাম যে গ্র্যাজুয়েশন লাগছে, ফলে প্রত্যেকে দেখে নেবে যে কোনটার ক্ষেত্রে কি লাগছে, তবেই কিন্তু সেই পোস্টের জন্য এলিজিবল। লাস্ট রয়েছে পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এটাও অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, 6টি পোস্ট রয়েছে। ইউআর 3টি, এসসি 1টি, এসটি 1টি এবং ওবিসি বি 1টি। ক্লার্কিয়াল পোস্ট, এখানেও কিন্তু স্পেশাল যে কোয়ালিটি সেটা কিছু দরকার নেই। ইনিশিয়াল পে হয়েছে 21,883। এটার ক্ষেত্রেও কিন্তু যে ডেসক্রিপটিভ রাইটিং হবে সেটা কিন্তু পাস করতে হবে এবং 1 নম্বর হচ্ছে এটার কোয়ালিফিকেশান, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এবং 2 নম্বর হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। অর্থাৎ আমরা বুঝতেই পারছি গ্র্যাজুয়েশন পাস করলে এবং কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স থাকলে এর জন্য এলিজিবল, বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট কথা উল্লেখ করাও নেই। শুধুমাত্র একটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে কিন্তু রায়গঞ্জ জলপাইগুড়ির ক্ষেত্রে যে অনার্স গ্র্যাজুয়েটের কথা লেখা আছে। পরবর্তী ইম্পর্টেন্ট আমরা যে বিষয়গুলো সেগুলোর পরীক্ষা পদ্ধতিগুলো দেখব। ইম্পর্টেন্ট যেটা বিষয় যে কীভাবে আবেদন করা যাবে।
মনে রাখতে হবে প্রতিটি পরীক্ষার মতো এই পরীক্ষাতেও একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার থাকবে, যেখানে বিভিন্ন ধরনের কমিউনিকেশন বা ওটিপি আসবে। এছাড়া অ্যাপ্লিকেশনের সময় প্রতিটি অ্যাপ্লিকেন্টের যে পার্সোনাল, অ্যাকাডেমিক, টেকনিক্যাল এবং কম্পিউটার নলেজের যে ডিটেলস সেটা দিতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাড দেয়ার প্রেফারেন্স কেয়ারফুলি ইন রেসপেক্ট অফ দ্য ইনস্টিটিউশন অ্যাজ মেনশনড অ্যাবভ। অর্থাৎ আমরা যেটা বললাম যে ওই যে ইনস্টিটিউশনের নামগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে এবং সেই অনুযায়ী, সেই নাম্বার অনুযায়ী কিন্তু প্রেফারেন্স দিতে হবে। এবং পাশাপাশি যে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে আগেই বললাম সেগুলিই কিন্তু তার নাম্বার। 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোন জিনিস ওইখানে স্ক্যান করতে হবে বা আপলোড করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। 1 নম্বর হচ্ছে যেটা কমন বিষয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 নম্বর সিগনেচার, 3 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে লেফট থাম ইমপ্রেশন LTI। এটা কিন্তু কোনো বিশেষ পরীক্ষায় থাকে না, বেশিরভাগ পরীক্ষাতেই থাকে না। 4 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অর্থাৎ 10th স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড। 5 নম্বর ইফ অ্যাপ্লিকেবল, যদি কারো থাকে আর কি, কাস্ট সার্টিফিকেট, OBC সার্টিফিকেট, EWS বা এক্সেট্রা সার্টিফিকেট যেগুলো দিয়ে দেওয়া হয়েছে। 6 নম্বর হচ্ছে রিলেভেন্ট কোয়ালিফিকেশন ডকুমেন্টস ইন কেস দেয়ার আর মাল্টিপল ডকুমেন্টস ক্যান্ডিডেট মাস্ট প্রিপেয়ার সিঙ্গেল PDF ইমেজ অ্যান্ড দেন আপলোড। অর্থাৎ অন্যান্য যে কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটা PDF তৈরি করতে হবে এবং সেটা আপলোড করতে হবে। 7 নম্বর যে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ডকুমেন্টস ইজ ইফ আস্কড ফর ইন কেস দেয়ার আর মাল্টিপল ক্যান্ডিডেটস মাস্ট প্রিপেয়ার সিঙ্গেল PDF ইমেজ অ্যান্ড দেন আপলোড। অর্থাৎ যদিও এখানে এক্সপিরিয়েন্সের কথা কিছু উল্লেখ করা নেই, তবুও যদি কেউ পূর্ববর্তী কোনো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকে বা বিভিন্ন যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো হয় আর কি রুরাল এরিয়াতে, সেখানে কাজ করার অভিজ্ঞতা থাকে, সে সমস্ত বিষয়ে সে আপলোড করতে পারবে। এবং 8 নম্বর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এরপরে অ্যাপ্লিকেশন করার পর আমরা বুঝতেই পারছি একটা রেজিস্ট্রেশন নাম্বার আসবে, সেটা দিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে অ্যাডমিট কার্ড বা অন্যান্য কিছু নেওয়া যাবে এবং পার্সোনাল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই নিতে হবে। এরপরে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে ফিজ, অর্থাৎ এক্সামিনেশন ফিজ কত দিতে হচ্ছে। ইউআরদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ 400, প্রসেসিং ফি 250, টোটাল 650। OBC A B এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ 400 এবং প্রসেসিং ফি 250, দ্যাট মিনস টোটাল 650। SCদের ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ কিছু নেই, বাট প্রসেসিং ফি 250, টোটাল 250 টাকা। SCদের ক্ষেত্রেও তাই, এক্সামিনেশন ফিজ নীল এবং প্রসেসিং ফি 250, টোটাল 250। EWS এর ক্ষেত্রে এক্সামিনেশন ফিজ 400 লাগছে এবং 250 টাকা প্রসেসিং লাগছে, টোটাল 650 টাকা দিতে হবে। এটা কিন্তু দেখে নেবেন প্রত্যেকে। এরপর টেবিল 3তে দেওয়া হয়েছে একটা কনভিনিয়েন্স ফি এবং GST লাগবে, যদি অ্যাপ্লিকেবল হয় GST ক্ষেত্রে, কিন্তু কনভিনিয়েন্স ফি 17 টাকা লাগবে। আমরা জানি যে বিভিন্ন ধরনের যখন পেমেন্ট করা হয় মূলত ক্রেডিট কার্ড বা UPI বা ডেবিট কার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু প্ল্যাটফর্ম চার্জ বা কনভিনিয়েন্স ফি বা এই ধরনের কিছু চার্জ অ্যাপ্লিকেবল থাকে এবং যখন পেমেন্ট করা হয় সে সময় দেখিয়ে দেওয়া হয় যে আপনি যে পেমেন্ট করছেন বিল পেমেন্ট করছেন 40,000 টাকার রেন্ট পেমেন্ট করছেন, সেখানে 1,000 টাকার একটা কনভেনিয়েন্স ফি অ্যাড করে দেওয়া হলো, কি 10,000 টাকার একটা LICর কিছু প্রিমিয়াম দিচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেলো 120 টাকা বা 30 টাকা প্ল্যাটফর্ম চার্জ বা কনভেনিয়েন্স ফি দিয়ে দেওয়া হলো, সেইটা হচ্ছে কনভেনিয়েন্স ফি, এটা কিন্তু 17 টাকা লাগবে। এরপর যেটা বললাম যে সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ কীভাবে পরীক্ষাটা হবে, কীভাবে সিলেকশন হবে। পূর্বেই উল্লেখ করেছিলাম যে প্রথমে একটা 85 নম্বরের পরীক্ষা হবে যেটা কম্পিউটার টেস্ট অনলাইন এক্সামিনেশন, তারপরে কিন্তু একটা ডেসক্রিপটিভ রাইটিং হবে। প্রশ্ন কিসের কিসের থাকবে, কী ভার্সনে থাকবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। বেঙ্গলির প্রশ্ন থাকবে বেঙ্গলি ভার্সন, স্বাভাবিক বিষয়। ইংলিশে প্রশ্ন থাকবে ইংলিশ ভার্সনে। ম্যাথমেটিক্সের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ ভার্সন অনলি, বেঙ্গলি ভার্সন নয়। জিকের যে প্রশ্নটা থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার সেটা অনলি ইংলিশ ভার্সন, এবং ক্লার্কিয়াল অ্যাপটিটিউড যেটা সেটাও কিন্তু ইংলিশ ভার্সনে প্রশ্ন থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি পুরোটা ইংলিশ ভার্সনের প্রশ্ন, শুধুমাত্র বেঙ্গলি মানে যে প্রশ্নটা সেটা বেঙ্গলি ভার্সনেই থাকছে। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে 1/4 মার্ক এগেনস্ট ইচ ইনকারেক্ট আনসার, অর্থাৎ 4টের জন্য 1 নম্বর কাটা যাবে। এরপরে কিন্তু এই যে 85 মার্কস পরীক্ষাটা হবে সেটার টাইম পাওয়া যাবে 2 ঘন্টা। এরপরে নির্দিষ্ট যে রেশিও রয়েছে 1:10 রেশিও অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং টেস্টে ডাকা হবে এবং যারা এই CBTতে পাস তাদেরকে, তারপরে সেই অনুযায়ী যারা কোয়ালিফাই করবে তাদেরকে 1:6 রেশিওতে ইন্টারভিউ ডাকা হবে। এই রেশিওটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ CBT যারা পাস করলো সেখান থেকে 1:10 10 জনে একজনকে ডাকা হবে হচ্ছে DWDতে এবং পরবর্তী ক্ষেত্রে 1:6 রেশিওতে ইন্টারভিউ ডাকা হবে। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার টু দ্য ডেসক্রিপটিভ রাইটিং আপলোডেড সিলেবাস, যেটা আমি একটু আগেই বললাম। পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ হবে 15 নম্বরের এবং তারপরে ওই যে 85 এবং 15 এই যে প্রাপ্ত মার্কস তার উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আর আমি একটু আগেই বললাম যে DWT যেটা অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং টেস্ট যেটা, সেটা কিন্তু অবশ্যই কোয়ালিফাইং ইন নেচার বা কোয়ালিফাইং মার্কসটা কত। As per merit list prepared on the basis of the result of CBT and have to secure 30% marks in the descriptive written test, that is 15
অর অ্যাবভ, অর্থাৎ যারা 30% মার্কস অর অ্যাবভ পাবে তারা কিন্তু কোয়ালিফাই বলে গণ্য হবে। যদি কেউ সিবিটিতে পাস করে এবং এখানে 15-র কম পায় তাহলে কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে পিটিতে যেতে পারবে না, তার মার্কস জিপিটিতে যতই বেশি থাকুক, এটা কিন্তু বিষয়। এরপর তো আমরা জানি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট আসবে, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আজকে টোটাল বিষয়টা যে একদম পরীক্ষা ফর্ম এন্ট্রি থেকে পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, সমস্ত বিষয়টা, এজ, এক্সামিনেশান ফিজ, এক্সামিনেশান টেনিওর, পুরো বিষয়টা। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।